বন্ধুরা, আমার নাম কনিষ্ক আর আমার দিদিমার নাম ছিল কমলা। এটা আমার দিদিমার গল্প, যা আমি তোমাদের বলতে চাচ্ছি। আমার দিদিমা আর বেঁচে নেই, কিন্তু তিনি যে গল্পটি বলেছিলেন তা এখনও আমার হৃদয়ে বেঁচে আছে। আর আমি তোমাদের দিদিমার দৃষ্টিকোণ থেকেই গল্পটি বলতে যাচ্ছি। লোকে বলে সময় সব ক্ষত সারায়, কিন্তু আত্মায় যে ভয়ের দাগ ছিল তা কখনো মুছে যায় না। আমার নাম কমলা। এই ঘটনাটি ঘটেছিল যখন আমি নতুন বিবাহিত ছিলাম। আমি আমার স্বামী দিনকর এবং আমার শ্বশুরবাড়ির সাথে এক নির্জন এলাকায় থাকতাম। আমাদের বাড়ি, যাকে আমরা মারাঠি ভাষায় ওয়াড়া বলি, মূল গ্রাম থেকে অনেক দূরে ঘন ঝোপঝাড়ে ঘেরা একটি ঘন এলাকায় অবস্থিত ছিল। আমি শুনেছি যে তাদের পূর্বপুরুষদের একজন খুব ধনী ছিলেন এবং সম্ভবত তখন থেকেই তারা সেই ওয়াড়াতে বসবাস করতেন। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পদ উধাও হয়ে যায় এবং এটি কেবল ওয়াড়া হয়ে যায়। যদি তারা অত্যন্ত দরিদ্র ছিল না, তারা তখনকার মতো ধনীও ছিল না। সন্ধ্যা নামার সাথে সাথে সেই ঘরটি নীরব হয়ে যেত, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে গ্রাস করে ফেলেছিল। এতে মোট 7 থেকে 8টি ঘর ছিল, আর আমার শ্যালক রামাকান্ত এবং আমার শাশুড়ি আমাদের সাথে সেখানে থাকতেন। আমার শাশুড়ির স্বামী মারা যাওয়ার পরপরই তার বড় ছেলে, অথবা বরং আমার নিজের ছেলের বিয়ে হয়ে যায়, কারণ অন্ধকার নেমে আসার সাথে সাথে ঘরটি এতটাই নীরব হয়ে যেত যে কোনো একক ব্যক্তির পক্ষে সেখানে থাকা অসম্ভব ছিল। আমার বিয়ের মাত্র কয়েক মাস পরে বাড়িটি আবার আনন্দে ভরে ওঠে। আমার শ্যালক রামাকান্তের সাথে কাছের গ্রামের যমুনা নামে এক সরল মেয়ের বাগদান হয়েছিল। আমার বিয়ের মাত্র 8 মাস পরে আমার শ্যালকেরও বিয়ে হয়েছিল এবং যমুনা বাড়ির নতুন পুত্রবধূ হিসেবেই ঘরে প্রবেশ করেছিল। বিবাহের মাত্র 2 দিন পরে এবং আমরা একটি অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলাম। আমাদের একটি ঐতিহ্য আছে, কুলদেবী রুটি পারিবারিক দেবতার পবিত্র আগুন না ভরে নতুন পুত্রবধূকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না। এর মানে হলো সে ঘর থেকে বের হতে পারত না। যমুনা খুব ছোট ছিল, তখন তার বয়স প্রায় 17 বছর হবে, আর আমার কাছে সে ছোট বোনের মতো ছিল। কিন্তু কোনো কারণে সেই রাতে আমার কাছে অদ্ভুত কিছু একটা মনে হয়েছিল। তেল ফুরিয়ে যাওয়ার সাথে সাথে ওয়াড়ার কোণে লণ্ঠনগুলো ঝিকিমিকি করছিল। আমার শাশুড়ি ইতিমধ্যেই তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আমার স্বামী সেই রাতে কোনো কাজে বাইরে গিয়েছিলেন। যমুনা সম্ভবত আমার ঘরে ছিল, আর আমি রান্নাঘরে কাজ করছিলাম। আমি রান্নাঘরে কাজ শেষ করে যমুনাকে পরবর্তী আচার অনুষ্ঠান ব্যাখ্যা করার জন্য আমার ঘরে গেলাম। কিন্তু যখন আমি ভেতরে গেলাম, দেখলাম ঘর খালি। যমুনা আমার সাথে আমার ঘরে ঘুমোতেন, কারণ বিয়ের পরেও স্বামী স্ত্রীকে নির্দিষ্ট আচার অনুষ্ঠান না করা পর্যন্ত একসাথে থাকতে দেওয়া হতো না। আমি যমুনাকে কোথাও দেখতে পেলাম না। তাই আমি আমার শ্যালকের ঘরে গেলাম। আমি তার দরজায় টোকা দিলাম এবং বাইরে দাঁড়িয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, যমুনা কি ভিতরে আছে রমাকান্ত? সে ঘর থেকে বেরিয়ে এসে কপালে হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, না, সে এখানে আসেনি। আমি ভেবেছিলাম সে তোমার রান্নাঘরে আছে। আমার হৃদয় কেঁপে উঠল। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না। আমরা আমাদের লণ্ঠনগুলো তুলে নিলাম এবং ওরার প্রতিটি ঘর তল্লাশি করলাম, কিন্তু যমুনাকে কোথাও খুঁজে পেলাম না। তারপর আমরা তাকে খুঁজতে উঠোনে গেলাম। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, আর মাটি থেকে একটা অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছিল। সেই বেড়ার পিছনে ছিল একটা পুরনো বেড়া, যেন একটা যৌগ। আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন দেখলাম কাঁটাতারের তারটা এক জায়গায় বাঁকা এবং সামান্য বাঁকা, যেন কেউ জোর করে বাঁকা করেছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমরা ভাঙা বেড়ার বাইরে পা রেখে পথ ধরে হাঁটতে শুরু করলাম। ঝোপঝাড় আমাদের কাপড় ছিঁড়ে ফেলছিল, যেন কেউ আমাদের পিছনে টেনে নিচ্ছে। ধীর বৃষ্টিতে নিচের মাটি কাদায় পরিণত হয়ে গেছে, আর এখন আমরা কাদার উপর পা রাখার সাথে সাথে আমরা কাদা চাপার শব্দ শুনতে পেলাম। লণ্ঠনের হালকা হলুদ আলোয় আমরা ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটি সরু পথ দেখতে পেলাম। এটি সোজা একটি পুরনো ধ্বংসাবশেষের দিকে নিয়ে গেল। সেই পুরনো ধ্বংসাবশেষ, যেখানে আমি একটি কুয়োর কথা শুনেছিলাম। গ্রামে সেই কূপটি নিয়ে অনেক গুজব ছিল, তাই দিনের বেলাতেও কেউ সেখানে ঘোরাফেরা করত না। আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। প্রায় 100 মিটার যাবার পর আমরা দেখতে পেলাম যে সেখানে সত্যিই ঝোপঝাড় এবং ঘাসে ঢাকা একটি কূপ ছিল। রমাকান্ত ধ্বংসাবশেষ এবং কূপ সম্পর্কে জানতেন, কিন্তু সম্ভবত তিনি বহু বছর ধরে সেখানে যাননি, আর তার মুখের উদ্বেগ থেকে আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। লণ্ঠন তুলে রমাকান্ত ঘন ঘাসের অন্ধকারে উকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি যমুনাকে ডাকলেন, যমুনা, যমুনা, তুমি এখানে? কোনো সাড়া মিলল না, কেবল গাছের পাতার খসখস শব্দ এবং দূর থেকে একটি প্যাঁচার ডাক শোনা গেল। ভিতরে 10-15 ধাপ এগিয়ে যাওয়ার পর আমরা কুয়াশার মধ্য দিয়ে স্পষ্টভাবে পুরনো কূপটি দেখতে পেলাম। এর প্যারাপেটটি ভেঙে শ্যাওলায় ঢাকা ছিল।
প্যারাপেটের ওপর যখন একটি হলুদ লণ্ঠনের আলো পড়ল, তখন আমাদের মেরুদণ্ডে কাঁপুনি নেমে এলো। যমুনা একা দাঁড়িয়েছিল। সে একটা সবুজ শাড়ি পরেছিল, তার চুল সম্পূর্ণ খোলা ছিল এবং সে কুয়োর ভেতরের অন্ধকার জলের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সে বুঝতেই পারেনি যে আমরা সেখানে আছি। সে নড়ছেও না, তার প্রতিচ্ছবি পাথরের মূর্তির মতো। আর এটা দেখে রমাকান্তের মনে এক অব্যক্ত ভয় কাজ করছিল। সে দ্রুত এগিয়ে গেল এবং যমুনার কাঁধে হাত রেখে তাকে ঝাঁকুনি দিল। যমুনা, তুমি এখানে কি করছো? চলো বাড়ি ফিরে যাই। রমাকান্তের হাত তার হাত স্পর্শ করার সাথে সাথে যমুনা চমকে উঠে পিছনে ফিরে গেল। তার চোখ দুদিন আগের কোমলতা থেকে বঞ্চিত ছিল। তার চোখের মণি ফুলে গিয়েছিল এবং তার মুখ সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল। সে কিছুই বলল না। সে কেবল আমাদের দিকে তীব্রভাবে তাকিয়েছিল, গর্জন করছিল এবং রাগে পা ঠোপটে ঠোপটে বাড়ির দিকে চলে গেল। তার মুখের ভাব এমন ছিল যে আমরা যদি তাকে কিছু বলতাম বা করতাম, তাহলে সে হয়তো আমাদের সেখানেই মেরে ফেলত। সে যখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, আমরাও তার পিছু নিলাম। আমরা যখন বাড়ি ফিরে এলাম, তখন যমুনাকে আমার ঘরে দেখতে পেলাম। দেয়ালের দিকে মুখ করে খাটের উপর শুয়ে আছে। আমার শ্যালকও তার ঘরে চলে গেলেন, আমাকে একা রেখে। আমি চুপচাপ বিছানা গুছিয়ে নিঃশব্দে সেখানে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সত্যি বলতে, সেই রাতে আমি মোটেও ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করার সাথে সাথেই যমুনার ভয়ঙ্কর মুখটা আমার মনে পড়তে লাগল। তবুও পরের দিন যমুনা আগের মতোই শান্ত ছিল, যেন কিছুই ঘটেনি। আমি তাকে ৩-৪ বার রাতের কথা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে কেবল হেসে তা এড়িয়ে গেল। আমি ভেবেছিলাম সম্ভবত এটি কেবল একটি ছোট ঘটনা, অথবা সে এটি সম্পর্কে কথা বলতে চায়নি, তাই আমি এটি ছেড়ে দিলাম। এভাবে আরও ৪-৫ দিন কেটে গেল, যতক্ষণ না একদিন দুপুরে খবর এলো যে তার মামি গুরুতর অসুস্থ। তাই সেই বিকেলে আমার শাশুড়ি, আমার স্বামী এবং আমার শ্যালক সবাই তাকে দেখতে অন্য গ্রামে চলে গেলেন। পুরো উঠোনে কেবল যমুনা এবং আমিই রইলাম। বিকেল হয়ে গেল, তবুও ওয়ার্ডার নীরবতা এতটাই গভীর ছিল যে এমনকি ক্ষীণতম শব্দও ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। যমুনা তার ঘরে বসেছিল আর আমি চুপচাপ আমার কাজকর্ম করছিলাম। ঠিক তখনই দরজায় জোরে টোকা পড়ল। দরজা খুলে দেখলাম আমার স্বামীর বন্ধু শ্যাম ভাউ বাইরে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি কালো ব্যাগ ছিল, যে ব্যাগ থেকে কয়েক ফোঁটা রক্ত ঝরছিল। শ্যাম ভাউ তার ঘরমাক্ত মুখ মুছে ব্যাগটি এগিয়ে দিয়ে বলল, ভাবি, খুব জরুরি কিছু আছে, আমাকে কিছু জরুরি কাজে বাইরে যেতে হবে। আমি এই মাটনটি বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন আমার কাছে এত সময় নেই। তুমি কি দয়া করে এটা আমার বাড়িতে পৌঁছে দেবে? আমি ইতস্তত করে বললাম, ভাউ, আমি ঘর থেকে বেরোতে পারছি না। যমুনা বাড়িতে একা, আর সে বেরোতেও পারছে না। শ্যামভাউ আরও বলল, তাহলে তুমি এটা তোমার ঘরে রাখো। আমি ফিরে আসার সাথে সাথেই আমি এটা নিয়ে যাব। অথবা যদি গ্রামের কেউ এই পথে আসে, তাহলে তাদের বাড়িতে পৌঁছে দিতে বলো। তারপর আমি তাকে বললাম, ভাউ, তুমি জানো কেউ এই পথে আসে না। সে ব্যাগটা আমার হাতে দিয়ে হেসে বলল, দয়া করে ব্যাগটা রাখো, আমার হাতে এত সময় নেই। যদি কেউ আসে ঠিক আছে, যদি না আসে ঠিক আছে। তুমি চাইলে নিজেই রান্না করে খেতে পারো। আর হ্যাঁ, তোমার নতুন শালিকাকেও খাওয়াও। এই বলে সে তাড়াতাড়ি চলে গেল। কোনো উত্তর না দিয়ে আমি খাসির ব্যাগটা নিয়ে রান্নাঘরে গেলাম, একটা হাঁড়ির নিচে রাখলাম। ভাবলাম পরে দেখব এটা দিয়ে কি করা যায়। ধীরে ধীরে সন্ধে নেমে এলো, কিন্তু আমাদের গ্রামের কেউ ঘরে এলো না। আমার খাসির বাচ্চা রান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু তারপর মনে পড়ল যে যমুনা মাংস খায় না, আর পরিবারের বাকিরা কখন ফিরে আসবে তা আমার জানা ছিল না। সন্ধে হয়ে গেছে, বাইরে যে কুয়াশা ছড়িয়ে পড়ছিল তা প্রাসাদের জানালা দিয়ে উকি দিতে শুরু করেছে। হয়তো 7টা বেজে গেছে। রান্না করতে যখন রান্নাঘরে ঢুকলাম, হাঁড়িটা খাড়া ছিল আর খাসির ব্যাগটা নেই। আমার মনে হয় কোনো বিড়াল এটা নিয়ে গেছে। তবুও আমি ব্যাগটা সব জায়গায় খুঁজছিলাম। ওটা তাকের আড়ালে অন্য পাত্রের নিচে লুকিয়েছিল, কিন্তু তার কোনো চিহ্ন ছিল না। যমুনা মাংসও স্পর্শ করেনি, তাই তার স্পর্শ করার কোনো প্রশ্নই আসে না। তবুও কোনো কারণে সেই মুহূর্তে আমার এক অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছিল। যমুনা ঘর থেকে বেরিয়ে এলো এবং সে আসার পর আমরা ডাল ভাত দিয়ে একটি সাধারণ খাবার রান্না করলাম এবং তারপর দ্রুত আমার ঘরে ঘুমাতে গেলাম। প্রায় মধ্যরাত হয়ে গেছে, কিন্তু পরিবার এখনও ফিরে আসেনি। আমি আমার ঘরটি শক্ত করে তালাবদ্ধ করে 3-4 বার পরীক্ষা করে ঘুমাতে গেলাম। আমি যমুনাকে তার পাশে শুয়ে থাকতে দেখলাম এবং তারপর লণ্ঠনটি নিভিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি জানি না কটা বাজে, কিন্তু হঠাৎ একটা খসখসে শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খোলার সাথে সাথেই মনে হলো ঘরে একটা বরফের মতো ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়েছে। আমি হাত বাড়িয়ে দেখলাম বিছানা খালি। যমুনা তার জায়গা থেকে অদৃশ্য হয়ে গেছে। বাইরে থেকে
ঝিঝি পোকার শব্দ শুনে বুঝতে পারলাম যে এখনও সকাল হয়নি। মধ্যরাত হয়ে গেল, হঠাৎ আমার মনে একটা ভয়াবহ চিন্তা এলো। আমার হৃদয় স্পন্দিত হল। যমুনা কি আবার সেই কূপের কাছে গিয়েছিল? সেই সময় ঘরে আর কেউ ছিল না। একা বেরোনোর সাহস আমার ছিল না, কিন্তু যমুনা ছিল ছোট, নিষ্পাপ, আর তাকে একা রেখে যাওয়া সম্ভব ছিল না। আমি কাছে থাকা লণ্ঠনটি তুলে নিলাম, তার আলো আরও বাড়িয়ে কাঁপতে কাঁপতে ঘরের পিছনের দরজার দিকে এগিয়ে গেলাম। বাইরে থেকে কুকুরের ডাকের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে আমার মেরুদণ্ড দিয়ে কাঁপিয়ে উঠল। আমি দরজার দিকে তাকালাম এবং দেখলাম দরজাটি খোলা। দরজাটি সবেমাত্র বন্ধ করা হয়েছিল। আমি দরজাটি খুলে ভাঙা বেড়ার কাছে ফিরে গেলাম। লণ্ঠনের আলোয় আমি পথটি পর্যবেক্ষণ করলাম। তারপর লণ্ঠনটির সামনের দিকে তাকালাম। পথের ধারে ভেজা কাদার ওপর পায়ের ছাপ দেখতে পেলাম। আমি কাছে পড়ে থাকা একটি লাঠি তুলে নিলাম, আগুন নামিয়ে দিলাম, তারপর পায়ের দুল দিয়ে কুয়োর দিকে এগিয়ে গেলাম। আমি ধীরে ধীরে কূপের কাছে এগিয়ে গেলাম। আমার ভয়ের মধ্যে সাহস সঞ্চার করলাম। যত কাছে এগিয়ে এলাম, আমার ভেতরের ভয় আরও বাড়তে লাগল। আমার সারা শরীরে একটা কাঁপুনি বয়ে যাচ্ছিল। মাঝে মধ্যেই হংসের কাঁপুনি শুরু হয়ে যাচ্ছিল। ভয় এত তীব্র ছিল যে কপালে ঘাম ঝরছিল। অনেক দূর যাওয়ার পর আমি কিছু ঝোপের আড়ালে লুকিয়ে কুয়োর দিকে তাকালাম। আমার হৃদয় আমার গলায় ঢুকে গেল। আমি যমুনাকে কুয়োর পাটাতনে বসে থাকতে দেখলাম। তার সামনে একই ব্যাগের মাংস খোলা ছিল। সে বসে রইল, রক্তে ভেজা কাঁচা মাংসটা দুহাতে চেপে ধরে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলছিল। তারপর আমি বুঝতে পারলাম সে এটা চিবিয়ে খাচ্ছে না, বরং বন্য প্রাণের মতো গিলে ফেলছে। তার ঠোঁটের কোণ থেকে রক্ত এবং লালা ঝরছিল। সে কাঁচা মাংসটা দাঁতের ফাঁক দিয়ে চেপে ধরে জোরে টেনে 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 আবার খেতে শুরু করার সাথে সাথে একটা অদ্ভুত ঘড়ঘড় শব্দ করছিল। তার চোখে এমন এক ঝলক ছিল যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এদিকে সে বারবার কুয়োর দিকে তাকাচ্ছিল এবং তারপর দাঁত দিয়ে সে কাঁচা মাংসটা ছিঁড়তে শুরু করল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ আমার পা একটা শুকনো ডালে ধাক্কা দিল এবং একটা জোরে ফাটল ধরল। ছোট্ট শব্দটা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। যমুনা হঠাৎ মাথা ঘুরিয়ে নিল। নীরবতার মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম তার ঘাড়ের ফাটাফাটি শব্দ। সে সরাসরি আমার দিকে তাকালো। যদিও আমি ঝোপের আড়ালে ছিলাম, তার দৃষ্টি আমার নিঃশ্বাস বন্ধ করে দিল। কাপা হাতে আমি লণ্ঠনটি আরও নিভে গেল। আমি দ্রুত ঘুরে বাগানের দিকে প্রাণ বাঁচাতে দৌড়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমার নিজের পায়ের শব্দ আমার মধ্যে আরও ভয় জাগিয়ে তুলল, কারণ আমার মনে হচ্ছিল যেন সে আমার পিছনে দৌড়াচ্ছে। আমি ঘরের ভেতরে দৌড়ে গেলাম এবং পিছনের দরজাটি এত জোরে ধাক্কা দিলাম যে শব্দটি পুরো করিডোর জুড়ে প্রতিধ্বনিত হলো। আমি ভয়ে আমার ঘরে ছুটে গেলাম, কাপা হাতে তালা দেওয়ার চেষ্টা করছিলাম, যখন আমি পাহাড়ের প্রধান দরজা খোলার শব্দ শুনতে পেলাম। আমার পা অবশ হয়ে গেল। তারপর আমার মনে পড়ল যে তাড়াহুড়োয় আমি তালা লাগাতে ভুলে গিয়েছিলাম। যমুনা ফিরে এসেছিল। আমি ল্যাচ ছেড়ে মেঝেতে পড়ে গেলাম। আমার নিঃশ্বাস এত ভারী ছিল যে বাইরে শোনা যাচ্ছিল। একই অবস্থায় আমি চুপচাপ মেঝেতে হামাগুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়লাম, ঘুমের ভান করে। বাইরে থেকে যেন আমার ভারী নিঃশ্বাসের শব্দ না আসে, তাই আমি চাদরে মুখ ঢেকে ফেললাম। তারপর আবার দরজা খুলে গেল। এবার আমার ঘরের দরজা। দরজা খোলার সাথে সাথেই পচা আর কাঁচা মাংসের গন্ধে হঠাৎ ঘর ভরে গেল। এর অর্থ হলো যমুনা ঘরে ঢুকেছে। তার পায়ের আওয়াজ অস্বাভাবিক ছিল। মনে হচ্ছিল যেন কেউ ধীরে ধীরে হামাগুড়ি দিচ্ছে। সে আমার কাছে এসে খালি জায়গায় আমার পাশে শুয়ে পড়ল। আমি যখন তার শরীর স্পর্শ করলাম, তখনই আমার ভেতর একটা কাঁপুনি বয়ে গেল। তার শরীর মৃতদেহের মতো ঠান্ডা। আমার মুখটা একটা চাদরে ঢাকা ছিল, কিন্তু চোখ খোলা ছিল। অন্ধকারে আমি তার ভারী শ্বাসকষ্টের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, তবুও আমি নিজেকে পাথরের মূর্তির মতো স্থির করে ধরেছিলাম। সেই সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি কেবল ভোর হওয়ার অপেক্ষায় ছিলাম এবং ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। অনেকক্ষণ পর যখন আমি অনুভব করলাম যমুনা শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আমি চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। আমি সকাল পর্যন্ত দরজার কাছে বসে রইলাম। তারপর যখন সকাল হলো, পরিবারের বাকি সদস্যরা ফিরে এলো। তারা অন্য গ্রাম থেকে ফিরে এসেছিল। ততক্ষণে বিকেল গড়িয়ে গেছে, আর যমুনা তখনও ঘুমাচ্ছিল। পরিবারের সদস্যরা যখন তার অবস্থা দেখে বুঝতে পারল যে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। সে বিছানা থেকে উঠতে পারছে না। তার সারা শরীর প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছিল, আর মুখ থেকে ক্রমাগত লালা ঝরছিল। রমাকান্ত যমুনার হাত ধরে তার কপালে হাত রেখে ভীতস্বরে বলল,
ওর খুব জ্বর, দিন কর, তাড়াতাড়ি করো, ডাক্তারকে ডাকো। গ্রামের ডাক্তার এসে পৌঁছলেন। তিনি ঔষধ লিখে দিলেন, কিন্তু যমুনার জ্বর তখনও কমেনি। আমি এখনও পর্যন্ত আমার পরিবারকে কিছু বলিনি, ভয়ে যে তারা আমাকেই দোষারোপ করবে। কিন্তু যমুনাকে এত যন্ত্রণায় দেখতে আমি সহ্য করতে পারছিলাম না। অবশেষে কাঁপা কাঁপা গলায় আমি সারা রাতের ঘটনা বর্ণনা করলাম। সবাই হতভাগ হয়ে গেল। পুরো বাড়িতে নীরবতা নেমে এলো। আমার শাশুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সেই সন্ধ্যায় তিনি একজন অভিজ্ঞ জাদুকরকে ডাকতে সিদ্ধান্ত নিলেন। যখন জাদুকর দরজায় এলেন, তিনি চোখ বন্ধ করে ভেতরে পা রেখে বাতাস শুঁকতে শুরু করলেন। তার শুষ্ক কর্কশ কণ্ঠে জাদুকর তার শাশুড়িকে বললেন, তোমার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি নেই, বরং একজন অতৃপ্ত ব্যক্তি আছে। পুরো বাড়িতে নীরবতা নেমে এলো। কাঁপা কাঁপা গলায় শাশুড়ি জাদুকরকে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। জাদুকর যমুনার দিকে তাকালো। সে সচেতন ছিল, কিন্তু তার চোখ হলুদ এবং তার চোখ দুটি স্থির ছিল। জাদুকর তার ব্যাগ থেকে কিছু কালো ছাই বের করে যমুনার দিকে ছুঁড়ে মারল। ছাই তার শরীরে স্পর্শ করার সাথে সাথেই যমুনা অমানবিক কণ্ঠে চিৎকার করে উঠল এবং খাট থেকে লাফিয়ে মেঝেতে পড়ে গেল। সেই মুহূর্তে সে মানুষের মতো নয়, বরং একটি হিংস্র প্রাণীর মতো গর্জন করছিল। তার ভয়ঙ্কর রূপ দেখে জাদুকর গম্ভীরভাবে বলল, ওর ওপর এমন একটি আত্মা ভর করেছে যা সম্ভবত বহু বছর আগে সেই কূপে ডুবে গিয়েছিল। যদি তাড়াতাড়ি তাকে ছেড়ে না দেওয়া হয়, তাহলে এটি যমুনাকে সেই কূপের গভীরে টেনে নিয়ে যাবে। তারপর রমাকান্ত হাত জোর করে বলল, বাবাজি, সমাধান যাই হোক না কেন, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান। জাদুকর আমাদের সবাইকে ঘর থেকে বের করে এনে একটি খুব কঠিন এবং ভয়ঙ্কর রীতিনীতি শোনাল। সে বলল, আসন্ন অমাবস্যার রাতে, মধ্যরাতে বাড়ির একজন বিবাহিত মহিলাকে একাই কূপে যেতে হবে। তাকে কনের মতো সাজতে হবে, ঠিক যেমন যমুনা সাজে। একই শাড়ি, একই সবুজ চুড়ি, একই মঙ্গলসূত্র এবং তার কপালে বড় বিন্দি। তাকে সেখানে যেতে হবে এবং তার সমস্ত গয়না এবং শাড়িটি একটি খড়ের প্রতিমূর্তিও রেখে দিতে হবে। তারপর আগুন ধরিয়ে দিতে হবে এবং ফিরে যেতে হবে। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। তারপর জাদুকর কিছুক্ষণ ভেবে সতর্ক করে দিয়ে বলল, যদি কোনো মহিলা সেখানে যায় এবং ভয়ে পিছনে ফিরে তাকায় বা চিৎকার করে, তাহলে আত্মা তাকে সেখানেই মেরে ফেলবে। যে কেউ সেখানে যাবে তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এই কথা শুনে বাড়িতে নীরবতা নেমে এলো। আমার শাশুড়ি এবং রমাকান্ত ভয় পেয়ে গেলেন। আমার স্বামীও আমার হাত ধরেছিলেন, যেন আমাকে সেখানে যেতে নিষেধ করার জন্য। কিন্তু আমি যমুনার অবস্থা দেখেছি এবং আমার কাছে সে আমার নিজের ছোট বোনের মতো ছিল। সেই নিষ্পাপ মেয়েটির কোনো ধারণা ছিল না যে তার সাথে কি ঘটছে। আমি আমার মুষ্টিবদ্ধ হাত ধরে কাজটি করার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমি দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলাম, আমি এই নরক থেকে যমুনাকে উদ্ধার করতে যাব। অবশেষে 4 দিন পরে অমাবস্যার রাত এসে পৌঁছাল। পুরো গ্রাম নীরবতায় ঢাকা ছিল। মেঘ এত ঘন ছিল যে আকাশে একটি তারাও দেখা যাচ্ছিল না। রাত নামার সাথে সাথেই প্রস্তুতি শুরু করে দিলাম। ভেতরে একটা সবুজ যমুনা শাড়ি পরে দিলাম, তারপর একটা চুড়ি আর একটা বিন্দি, কনের মতো সাজে। আমার হাতের সবুজ চুড়িগুলো প্রতিটি নড়াচড়ার সাথে ঝনঝন শব্দ করছিল। রাত 1টা বাজে। আমি লণ্ঠন তুলে কুয়োর দিকে যাওয়ার পথে হাঁটতে লাগলাম। আমার পরিবারের সবাই দরজার কাছে দাঁড়িয়েছিল। অন্ধকার এত ঘন ছিল যে লণ্ঠনের আলো ম্লান মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে ঝোপ থেকে একটা খড়খড়ির শব্দ শুনতে পেলাম, যেন কেউ আমাকে দেখছে। আমি নিজেকে সামলে নিলাম এবং ধীরে ধীরে কূপের কাছে গেলাম। বাড়ির সবাই ঘেরের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আর সেই মুহূর্তে আমার মনে একটাই চিন্তা ছিল, এটা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসা। কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ তাপমাত্রা কমে যেতে লাগলো। আমি চারপাশের অন্ধকারের দিকে একবার তাকালাম। আমি হাতে একটা খড়ের প্রতিমূর্তি ধরলাম। আমি সেটা নামিয়ে রাখলাম। আমি আমার সমস্ত গয়না এবং চুড়ি খুলে তাতে পড়লাম এবং আমার শাড়িটা তার চারপাশে জড়িয়ে নিলাম। আমি লণ্ঠনটি জ্বালাতে যাচ্ছিলাম, ঠিক তখনই বাতাসের খসখস শব্দের মধ্যে জল থেকে কারো বেরিয়ে আসার শব্দ শুনতে পেলাম। আমি উপরে তাকালাম। কূপের ধারে একটি ক্ষীণ কালো মূর্তি উঠে আসতে শুরু করল।
মূর্তিটি ধীরে ধীরে মানুষের রূপ ধারণ করল। এটি ছিল একটি লম্বা কালো মূর্তি, একজন মহিলার মতো। তার শরীর ভেজা ছিল এবং তা থেকে ভয়াবহ দুর্গন্ধ বেরোচ্ছিল। গন্ধে আমি বুঝতে পারলাম যে এটি সেই একই ছায়া যা যমুনাকে ধারণ করেছিল। মূর্তিটি দেখে এটি মুখ খুলল। সেই মুহূর্তে আমি দেখতে পেলাম যে এর মুখে কোনো দাঁত নেই। এটি একটি গভীর কালো গর্ত, একটি গভীর অন্ধকার গুহার মতো। মূর্তিটির দিকে তাকিয়ে এটি তার গভীর অন্ধকার কণ্ঠে কিছু বিড়বিড় করতে শুরু করল। তার সেই অদ্ভুত কণ্ঠস্বর শুনে আমার সমস্ত শরীর কাঁপছিল। কিন্তু আমি তবুও সাহস সঞ্চয় করে ঈশ্বরকে ডাকতে ডাকতে ধীরে ধীরে কাছে এগিয়ে গেলাম। ছায়াটা আমার দিকে এগিয়ে আসছিল, নখ থেকে কালো তরল টপটপ করে পড়ছিল। কাছে আসতেই আমি দ্রুত লণ্ঠনটা কুঁয়োর পাটাদনের উপর ছুঁড়ে মারলাম। কাঁচটা ভেঙে গেল আর একটা বিশাল আগুন জ্বলে উঠল। তারপর দেখলাম তেলটা কুঁয়োর উপর পড়ে গেল, তাতে আগুন ধরে গেল এবং জ্বলতে লাগল। ঠিক সেই মুহূর্তে ছায়াটা একটা বধির চিৎকার করে উঠল। এখন তার চোখ আমার দিকে। আমি দৃষ্টি সরিয়ে নিলাম, ঘুরে বেড়ানোর জন্য বেড়ার দিকে দৌড়ে গেলাম। আমার পিছনে কেউ ছিল, আমি তাদের নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। এক মুহূর্তের জন্য আমি অনুভব করলাম কেউ আমার শাড়ির পাল্ল ধরেছে। আমি পিছনে তাকাতে চাইলাম, কিন্তু তারপর আমার মন্ত্রীর কথা মনে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম এবং পিছনে না ফিরে জোরে টেনে ধরলাম এবং আবার দৌড়তে শুরু করলাম। দৌড়ে আমি বাড়ির কাছে পৌঁছলাম এবং সেখানে দাঁড়িয়ে থাকা সবাই আমার দিকে তাকালো। কিন্তু আমি সোজা ভেতরে গিয়ে প্রার্থনা কক্ষে পড়ে গেলাম। যমুনা ইতিমধ্যেই সেখানে বসেছিল। আমার ভেতরের ভয় এতটাই প্রবল ছিল যে আমি অর্ধচেতন অবস্থায় ছিলাম। আমার পুরো শরীর কাঁপছিল আর যমুনা আমার দিকে তাকিয়েছিল। তার মুখ বিভ্রান্ত ছিল, কারণ সে বুঝতে পারছিল না কি হচ্ছে। সেই অর্ধমৃত অবস্থায় আমি যমুনার কপাল স্পর্শ করলাম এবং আমি তাকে স্পর্শ করার সাথে সাথে তার শরীর এক মুহূর্তের জন্য প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং পরের মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠিক তখনই দূরে কোথাও থেকে একটা জোরে চিৎকার শোনা গেল এবং তারপর সব কিছু শান্ত হয়ে গেল। যখন আমি জ্ঞান ফিরে পেলাম, বাড়ির সবাই আমার চারপাশে দাঁড়িয়েছিল, আমার জ্ঞান ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। আমার স্বামী আমার হাত ধরে আমার কপালে আদর করে বললেন, সব ঠিক আছে, কারো কিছু হয়নি। এবং তারপর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার চোখে জল এসে গেল এবং সবাই আমাকে উৎসাহিত করল। কিন্তু সত্যি বলতে সেই ঘটনাটি আমার জন্য এতটাই ধাক্কা ছিল যে এর থেকে সেরে উঠতে আমার বছরের পর বছর লেগেছিল। সেই ঘটনার কয়েকদিন পরে রমাকান্ত এবং দিনকর গ্রামবাসীদের সাথে কূপে একটি মহাশান্তি পূজা করেছিলেন এবং এটি চিরতরে ভারী পাথলে ভরা ছিল। তো বন্ধুরা, এটি ছিল আমার দাদির গল্প। এই গল্পটি আপনার কেমন লেগেছে অনুগ্রহ করে মন্তব্যে জানান। আর যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটিকে আরও প্রচার করুন। আজকের জন্য এটুকুই। পরবর্তী পর্বে একই রকম একটি ভৌতিক গল্প নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ এবং শুভরাত্রি।